তোমার জ্বর আসছে, মাটিতে শুলে জ্বরটা বেড়ে যাবে। রুহি কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুহানের দিকে। লোকটা ঠিক কিভাবে বুঝলো যে তার জ্বর আসছে? রুহির চোখ ধীরে ধীরে স্থির হলো রুহানের মুখে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গালে হালকা চাপদাড়ি, ভ্রুগুলো একরকম শীতল অথচ দৃঢ়, চোখ দুটো যেন গভীর, যেখানে কিছু একটা লুকোনো থাকে সব সময়। হঠাৎই নিজেকে স্মরণ করে রুহি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। উফ, কেমন করে একটা ছেলের দিকে সেভাবে তাকিয়ে আছে। মনের ভিতরে এক ধরনের অপরাধ বোধে হালকা গা ছমছমে অনুভূতি ছড়িয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে সে সিদ্ধান্ত নিল দুজনেই খাটে ঘুমোবে। অবশেষে সে ছোট করে গলা খাকারি দিয়ে বলল, আপনি খাটে ঘুমাতে পারেন, শুধু আমার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। মাঝখানে আমার বালিশটা থাকবে। তার গলায় দ্বিধা ছিল, কিন্তু শব্দগুলো ছিল স্পষ্ট। একটা সীমারেখা টেনে দিয়েছিল সে, যেখানে সহানুভূতি ছিল, আবার আত্মরক্ষা বোধও। রুহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো রুহির দিকে। রুহির দৃষ্টিতে ধরা পড়ল কিছু অভিমান, কিছু ক্লান্তি আর একরাশ চুপচাপ অনুভূতি। দৃষ্টি মিলে যেতেই রুহি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। তার মুখের ভঙ্গিতে এক অজানা দ্বিধা, যেন নিজেকেই প্রশ্ন করছে, ঠিক করলো তো? রুহান কিছুক্ষণ চুপ থেকে যেন নিজের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছালো। মাটিতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। তার শরীর বিদ্রোহ করছে। সে আস্তে করে উঠে বসলো, বালিশটা হাতে নিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি মাটিতে ঘুমাতে পারছি না, তাই খাটে শুবো। তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর? রুহি শুধু ছোট্ট করে হুম বলল। তার কণ্ঠে ছিল অনিচ্ছায় মিশে থাকা সম্মতি। সে নিজেই মাঝখানে তার বালিশটা রেখে দিল। দুই মানুষের মাঝখানে নীরব এক দেয়াল। খাটটা খুব একটা বড় নয়, তবে দুজনের জন্য যথেষ্ট। রুহান আর কথা না বাড়িয়ে খাটে উঠে আস্তে করে শুয়ে পড়ল। রুহির দিকে পিঠ ঠেকিয়ে রুহিও নিজের পাশ ঘুরিয়ে নিল। রুহানের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ল। রাতের ঘন নীরবতায় কোনো শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে দুজন মানুষের মৃদু নিঃশ্বাস, যারা একে অপরের এতটা কাছাকাছি থেকেও কতটা দূরের মানুষ হয়ে আছে। সকালে পাখিদের হালকা কিচিরমিচির শব্দে রুহির ঘুম ভেঙে যায়। জানালার ফাঁকগুলি সূর্যের মৃদু আলো ঘরের ভেতর ঢুকে পড়েছে। রুহি চোখ কুঁচকে নিয়ে একটু নড়ল, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। হঠাৎ গলায় উষ্ণ এক নিঃশ্বাসের ছোঁয়া টের পায় রুহি। তার শরীরের উপর যেন ভারী কিছু পড়ে আছে। নড়তে পারছে না সে। ঘুম ঘুম চোখে কিছু বুঝে উঠতে না পেরে অজান্তেই নিজেকে গুটিয়ে নিতে চায়, কিন্তু শরীর যেন থেমে গেছে। ধীরে ধীরে চোখ খুলতেই সজ্ঞানে আসে, আর সঙ্গে সঙ্গেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। নিঃশ্বাস আটকে আসে গলায়। ঢোক গিলতে চাইলেও আতঙ্কে পারছে না। রুহান ঘুমন্ত অবস্থায় মাঝখানে রাখা বালিশটাকে অগ্রাহ্য করে রুহির শরীরের উপর আতশোয়া হয়ে তার ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে আছে সে। রুহির পুরো শরীর যেন এক ঝটকায় জমে গেল। তার ঘাড়ে পড়তে থাকা রুহানের গাঢ় নিঃশ্বাস আর গালের দাঁড়ের খোঁচায় রুহি কেঁপে উঠছে বারবার। দুই হাত শক্ত করে চাদরের কোনা আঁকড়ে ধরে সে। চোখ বন্ধ করে বুকের ভেতর ক্রমাগত বাড়তে থাকা ধুকপুকানির শব্দ শুনতে পায় স্পষ্ট। চোখের কোণ ভিজে ওঠে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বালিশে। কিন্তু সে অশ্রুটা কি কেবল ভয় থেকে, নাকি অন্য কোনো অস্পষ্ট নতুন অনুভূতি থেকে? সে নিজেও বুঝে উঠতে পারল না। কেন এমন অনুভূতি হচ্ছে তার? এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না সে। সে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করল। বুকের ভেতর ছটফট করছে, তবুও ধৈর্য ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু রোহানের বাঁধন যেন আরো শক্ত হয়ে উঠল। রুহান তাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে রেখেছে গভীর ঘুমের মধ্যে, সম্পূর্ণ অনভিপ্রেত ভাবে। রুহি কিছুটা আতঙ্কিত, কিছুটা বিরক্ত। ঘাড়ে রুহানের গালের দাড়ির খোঁচা, গায়ে জড়িয়ে থাকা উষ্ণ শরীরের তাপ, বুকের ভেতরে হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা একটা অদ্ভুত অনুভূতি, সব মিলিয়ে সে যেন জ্বলে উঠছে ভিতরে ভিতরে। সে এবার দাঁত চেপে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য লোক একটা! আমাকে বিশ্বাস করতে পারো বলে এখন সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তার ধৈর্যচ্যুতি ঘটে এবার। শব্দ করে রুহানের বুকের দিকে ঠেলা দিয়ে বলে, ছাড়ুন আমায়। কিন্তু রুহান তখনও ঘুমে এতটাই তলিয়ে যে রুহির বিরক্ত কণ্ঠ বা ঠেলার জোর কোনোটাই তার কানে পৌঁছায় না। রুহির ধৈর্যের বাঁধ এবার একেবারে ভেঙে যায়। সে দাঁত চেপে রুহানের ঘাড়ে নখ দিয়ে হালকা একটা খামচি বসিয়ে দেয়। মুহূর্তেই চমকে উঠে রুহান। অজান্তেই একটা শব্দ করে নড়ে উঠে সে।
ধীরে ধীরে চোখ মেলে, ঘুম ঘুম চোখে তাকায় পাশে। তার নাকে তখনও লেগে আছে একটা মেয়েলি সুবাস। সে মাথা তোলে, আর ঠিক তখনই তার চোখ আটকে যায় রুহির মুখে। তার নাকে তখনও লেগে আছে একটা মেয়েলি সুবাস। সে মাথা তোলে, আর ঠিক তখনই তার চোখ আটকে যায় রুহির মুখে। রুহির দুই চোখে একরাশ বিরক্তি, ঠোঁটে এক রুখা চাপা রাগ। রুহির দিকে কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থাকে রুহান। হঠাৎ হোশ ফিরে আসে তার। সে বুঝে ফেলে কি করেছে। ছিটকে সরে যায় রুহির দেহ থেকে। সে যেন নিজেকে সরিয়ে নিয়ে যায় কোনো অপরাধের জায়গা থেকে। বিছানার এক প্রান্তে বসে পড়ে, হাত দিয়ে চুলের ভেতর আঙ্গুল চালিয়ে মাথাটা একটু নিচু করে রাখে। তার বুকের ভেতর ধকধক করছে। একটু থেমে মাথা তুলে রুহির দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বলে ওঠে, আমি আমি সরি, সত্যি বুঝতে পারিনি। এদিকে রুহি ঘেমে নেয় একাকার, সারা গায়ে অস্বস্তি, মুখে রাগ জমে আছে। সে মাথা নিচু করে উঠে বসে, ঘাড় থেকে চুল সরিয়ে ঘাম মুছে নেয় কাপা হাতে। তারপর ঝট করে মুখ তুলে রুহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। চোখে বিস্ফোরিত রাগ, ধিক্কার কণ্ঠে বলে, আপনি একটু অসভ্য লোক। ঘুমের বাহানা দিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছিলেন না আপনি? রুহান চমকে তাকায়, চোখ ছোট করে বলে। হোয়াট? রুহি এবার আর এক মুহূর্ত চুপ থাকে না, দাঁতে দাঁত চেপে একটু জোরেই বলে ওঠে, আপনার সাহস কি করে হয় বারবার আমাকে স্পর্শ করার? আপনি আমাকে সাহায্য করেছেন, সেই জন্য কি ভাবলেন সবকিছু মাফ হয়ে যাবে? রুহানের সোজা হয়ে বসে শক্ত কণ্ঠে বলে। আস্তে কথা বলো, বাইরের মহিলাগুলো শুনবে। রুহি তেরা গলায় বলল, শুনলে শুনুক। আপনি তো তাদের বলেই দিয়েছেন আমরা হাজবেন্ড ওয়াইফ। আমার তো এখন মনে হচ্ছে আপনার মতলবটাই খারাপ ছিল। আপনি আসলে কি চাচ্ছেন? রুহান দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, জাস্ট শাট ইওর মাউথ। তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আমি ইচ্ছে করে তোমার কাছে যাইনি, ঘুমের মধ্যে হুঁশ ছিল না আমার। রুহি তাচ্ছিল কণ্ঠে বলে, এখন তো এটাই বলবেন। আসলে আপনি যতটা ভালো মানুষ সেজে থাকেন, বাস্তবে আপনি ততটাই নোংরা। এরপর আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে আবার বলে, আপনি একটা মেয়েবাজ চরিত্রহীন লোক। মুহূর্তে রোহানের মুখ লাল হয়ে গেল, তার চোখ জ্বলছে, নিঃশ্বাস পারি হয়ে এসেছে। হঠাৎ যেন বিস্ফোরণ ঘটল তার ভিতর, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে। রুহি, কিন্তু রুহি দমে গেল না, বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। এরপর শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না মিস্টার রুহান সিদ্দিকী। আই জাস্ট হেট ইউ। বলে গটগট পায়ে দরজার দিকে গেল। চোখে অশ্রু জমেছে, কিন্তু সে ফিরেও তাকালো না। ধপ করে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। রুহির শেষ কথাগুলো রুহানের বুকে ছুরি চালিয়ে গেল যেন। চরিত্রহীন আর মেয়েবাজ শব্দগুলো কানের ভেতর বাজতে থাকলো অনবরত। ওর আত্মসম্মানে যেন বিষ ঠেলে দিল সেই শব্দগুলো। কিন্তু রোহান জানে, কাল রাতে সে রুহির সাথে যা করেছে, তারপর এসব শুনে সহ্য করা ছাড়া তার উপায় নেই। সে গভীরভাবে চোখ বন্ধ করলো, বুক ভরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চাইল। এই মুহূর্তে রাগ নয়, অপরাধ বোধই তাকে গ্রাস করছে। কিন্তু রুহি একা বেরিয়ে গেল। বাইরে মহিলারা বসে আছে। যদি তারা কিছু আজ করে ফেলে, যদি প্রশ্ন করে বসে, তাহলে তো তারা ফেঁসে যাবে। আর রুহি তো এই বাড়ির রাস্তা পর্যন্ত ভালো করে চেনে না। রোহান আর দেরি করলো না, চুপচাপ বিছানা থেকে নেমে একটুও শব্দ না করে দরজার দিকে এগিয়ে গেল। কিছু না বলে নিঃশব্দে রুহির পেছন পেছন হাঁটতে লাগলো। রুহি ঘর থেকে বেরিয়ে এলে উঠোনে বসে থাকা মহিলারা কৌতূহলী চোখে তাকায়। একজন গলায় কৌতুক মেশানো সুরে বলে উঠল, কি গো মাইয়া, স্বামীরা একা রাইখা চইলা যাইতাছো কেন? রুহির গলা শুকিয়ে এলো। কি বলবে বুঝে উঠতে পারছে না। স্বামী না বললে সন্দেহ আরো বাড়বে, আবার বললে নিজেরই গা জ্বলে যাচ্ছে। সে আমি ওনার জন্য অপেক্ষা করতাম। আরেকজন মহিলা সন্দেহ ভরা চোখে বলে। রুহি তাড়াতাড়ি বলে, না মানে অনেক গরম তো, তাই একটু হাওয়ায় দাঁড়াতে এসেছি। ঠিক তখনই রোহান বেরিয়ে এলো। রুহি এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। রোহান এসে গম্ভীর কণ্ঠে বলল, আমি ঘুমছিলাম, ও আমার ঘুম ভাঙায়নি, তাই একটু বেরিয়েছে। মহিলাদের মুখে এবার একটু সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। রোহান আবার সংযত গলায় বলল, আজ আমরা আসি। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য। একজন বলেন। তা কিছু খাইয়া যাও, না খাইয়া চইলা যাইবা নাকি? রোহান ভদ্রভাবে মাথা নাড়ে। না আন্টি, আপনাদের সাহায্যেই আমরা কৃতজ্ঞ। আরেকজন মহিলা এবার রুহির দিকে তাকিয়ে বলে,
রুহির ভেতর ঝড় উঠলেও সে কিছু বলে না, শুধু মাথা নাড়ে। একজন এবার এগিয়ে এসে রুহির থুতনি তুলে বলে, তোমার স্বামী তোমারে মেলা ভালোবাসে, একে অপরের লগে মানাইছে ভালা। স্বামীর লাইগা নাকে নাকফুল দিবা, বুঝছো? রুহি ভীষণ অস্বস্তি লাগলো। এই অচেনা মানুষগুলো তাদের সম্পর্কে নিজের মতো কল্পনা সাজিয়ে ফেলেছে, কিসব বানিয়ে বানিয়ে কথা বলছে। পাশে দাঁড়িয়ে থাকা রুহানের চোখ পড়ল রুহির মুখে। রুহির মুখ অস্বস্তিতে ভরা, কিন্তু কাঁধ শক্ত করে সহ্য করে যাচ্ছে সবকিছু। রুহান নিঃশব্দে তাকিয়ে রইল, যেন কিছু না বলেই অনেক কিছু বোঝার চেষ্টা করছে। মহিলাগুলো রুহিকে একের পর এক জ্ঞান দিয়ে চলল, কখন কিভাবে স্বামীকে খুশি রাখতে হয়, সংসার টিকিয়ে রাখার টিপস, স্বামীর ভালোবাসার মূল্য। রুহি একরকম দাঁতে দাঁত চেপে সব শুনল। ভেতরের আগে ফুঁসছিল, কিন্তু কিছু বলল না। শেষমেশ রোহান ভদ্রভাবে সবার কাছ থেকে বিদায় নিল। স্টেশন কোন দিকে তা মহিলারা দেখিয়ে দিল, তাই আর চিনতে অসুবিধা হলো না। রুহান ঠিক করলো বাড়ি গিয়ে ড্রাইভারকে পাঠিয়ে গাড়িটা এখান থেকে নিয়ে যেতে বলবে। রুহি ওদিকে নিজের ভেতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। ইচ্ছে হচ্ছিল একা চলে যায়, রুহানের সাথে না যেতে, কিন্তু অচেনা জায়গা, পথঘাটও অজানা, তাই মুখ গোমরা করে রুহানের সঙ্গে হাঁটে ধরল। তার পায়ের শব্দে আর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট হয়ে উঠল তার রাগ, অভিমান আর অবিশ্বাস। স্টেশনে এসে রুহান দুজনের জন্য টিকিট কাটলো। তারপর ট্রেনে উঠে দুজন পাশাপাশি বসে রইল। রুহি একবারের জন্য রুহানের দিকে তাকালো না, একটা কথাও বলল না, জানালার বাইরে তাকিয়ে রইল চুপচাপ। রুহানও বুঝে গেল এই মুহূর্তে কোনো ব্যাখ্যা, কোনো কথাই রুহিকে ছুতে পারবে না, তাই সেও নীরব রইল। ট্রেন এগিয়ে চলল, কিন্তু দুজনের মাঝে জমে থাকা দূরত্ব যেন আরো খানিকটা বেড়ে গেল। রুহান ট্রেন থেকে নেমে কোনো সময় নষ্ট না করে একটা সিএনজি ভাড়া করে রুহিকে নিয়ে রওনা দিল সোজা তার বাড়ির পথে। পুরোটা পথ দুজনেই নীরব, কিন্তু রুহানের চোখে চিন্তার ছায়া, আর রুহির চোখে ছিল একরাশ অভিমান, রাগ আর ঘৃণা। সিএনজি এসে থামলো রুহিদের বাসার সামনে। গাড়ির আওয়াজে প্রথমেই ছোট্ট জুহি দৌড়ে বাইরে এলো। তারপর তার পেছন পেছন ছুটে এলো রুহির মা। রুহিকে নামতে দেখে তার মা যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। মুহূর্তের মধ্যেই ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন বুকে, অজরে কাঁদতে আমার মা, তুই ঠিক আছিস তো মা? কাঁপা কণ্ঠে বললেন তিনি। মায়ের বুকে মুখ গুজে রুহিও আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল সে। দুজনেই কাঁদছে, একে অপরের বুক ভিজিয়ে দিচ্ছে চোখের জলে। এতক্ষণ বুকের ভিতর জমে থাকা ভয়, দুশ্চিন্তা, আঘাত সব যেন মায়ের বুকে এসে ভুলে গেল। রোহান সিএনজির ভাড়া মিটিয়ে কিছুটা নীরবভাবে দাঁড়িয়ে রইল। তার চোখ তখন রুহি আর তার মায়ের জড়িয়ে ধরা কান্নার দৃশ্যে আটকে আছে। পাশে দাঁড়িয়ে ছোট্ট জুহিও কাঁদছিল নিঃশব্দে, তার চোখের পানি গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। রুহান ধীরে ধীরে জুহির কাছে গিয়ে একটু নিচু হয়ে তার চোখের পানি মুছে দিল। জুহি খানিকটা অবাক হয়ে তাকালো তার দিকে। এতক্ষণও খেয়ালই করেনি রুহানের উপস্থিতি। চোখে পানি নিয়ে সে নাক টেনে বলল, তুমি এখানে কি করছো গোমরামুখো? আপুকে তুমি নিয়ে এসেছো? রুহান হালকা হেসে জুহির মাথায় আদরের ছোঁয়া দিয়ে বলল, কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? তুমি তো বরং আপু আর আম্মুকে সান্ত্বনা দেবে। দেখো ওরা কাঁদছে এখনো। জুহি চোখ মুছে রুহি আর মায়ের দিকে তাকিয়ে বলল, আসলেই তো, দাঁড়াও আমি ওদের কান্না থামাতে বলি। তারপর ছোট্ট হাতে কোমর আঁকড়ে ধীর ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমরা কি এখনো কাঁদতেই থাকবে? জুহির কথায় রুহি ধীরে ধীরে তার মাকে ছেড়ে দেয়। চোখ ভেজা, মন ভার, তবুও ছোট বোনের গম্ভীর ভঙ্গিমা দেখে নিজেকে আর সামলাতে পারে না। জুহির দিকে তাকিয়ে হঠাৎ করে আবার কান্না পেয়ে যায় তার। এক ঝলকে মনে পড়ে যায়, আজ যদি তার কিছু হয়ে যেত তাহলে এই ছোট্ট বোনটার আর তার মায়ের কি হতো। রুহি আর থাকতে পারে না, সে জুহিকে বুকের মধ্যে টেনে নেয়, তার মাথায় বারবার চুমু খায়। জুহিও শক্ত করে জড়িয়ে ধরে তার আপুকে। তবে এবার সে কাঁদে না, বরং নিজের কচি গলায় বড়দের মতো গম্ভীর স্বরে বলে ওঠে, এভাবে কাঁদছো কেন আপু? শান্ত হও তো। রুহি চোখে জল নিয়ে হেসে ফেলে। এত মায়া, এত নির্ভরতা ছোট্ট একটা মুখে কিভাবে আসে? সে জুহিকে একটু দূরে ঠেলে তার বাহু ধরে বলে, খুব তো বড় হয়ে গেছিস না, বড়দের মতো সান্ত্বনা দিচ্ছিস এখন? জুহি নাক টেনে গলা ফুলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, আমি বড়ই তো। মুহূর্তটা একদিকে আবেগ ঘন, অন্যদিকে এক টুকরো শান্ত হাসির ছোঁয়া এনে দেয় চারপাশে।
পাশে দাঁড়িয়ে থাকা রুহানের চোখে এক অদ্ভুত প্রশান্তি খেলে যায় এই পরিবারটাকে দেখে, এই ভালোবাসাগুলোকে দেখে। রুহি আর কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় জাহেদা বেগম এগিয়ে গিয়ে রুহানের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে প্রশ্ন করেন, আমার মেয়েটার কি হয়েছিল বাবা? ওকে কোথায় পেয়েছো? রুহি মায়ের কথায় মুহূর্তেই রেগে ওঠে। তার থেকে জিজ্ঞাসা না করে রুহানের কাছে কেন প্রশ্ন করছে। সে কণ্ঠ কঠিন করে বলে ওঠে, তুমি আমার থেকে না জিজ্ঞেস করে ওনার থেকে এসব কথা কেন জানতে চাচ্ছ আম্মু? মেয়ের এমন কথা শুনে জাহেদা বেগম একটু চমকে যান। তারপর কড়া গলায় বলেন, এভাবে কথা বলছিস কেন রুহি? তুই যখন নিখোঁজ ছিলিস তখন এই ছেলেটাই তো তোকে খুঁজতে ছুটে বেরিয়েছে। ওর বন্ধু জনি তো সারা রাত আমাদের বাসায় ছিল, আমাদের পাশে থেকেছে। ওরা না থাকলে তোকে কোথায় খুঁজতাম আমরা? মায়ের কথায় রুহির চোখে ভ্রুকুটি পড়ে। সে কিছুটা অবাক হয়। জনি ওদের বাসায় ছিল, রুহান তাকে খুঁজতে ছুটে গিয়েছিল। সে তো জানেই না এসব। কিন্তু রুহি কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। সে মনে মনে স্বীকার করে রুহান না থাকলে হয়তো সে ফিরে আসতে পারতো না। কিন্তু রুহান জানলো কিভাবে যে সে ঠিক ওই জায়গায় আছে? এই প্রশ্নটা এখনো তাকে ভাবিয়ে তুলছে। ওইদিকে রুহান নরম কণ্ঠে জাহেদা বেগমকে উদ্দেশ্য করে বলে, আমি এখন যাই। আন্টি, আপনি দুশ্চিন্তা করবেন না। রুহি এখন ঠিক আছে, আর এমন কিছু দ্বিতীয়বার হবে না। জাহেদা বেগম বলে ওঠেন, সে কি কথা বাবা? কিছু না খেয়ে চলে যাবে? কাল রাত থেকে নিশ্চয় অনেক ধকল গেছে। রুহান হালকা হেসে মাথা নাড়ে। না আন্টি, আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। আজ তাহলে আসি। তার যাওয়ার আগে জাহেদা বেগম আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন, তুমি রুহিকে ঠিক কোথায় পেয়েছিলে? রুহান এক মুহূর্ত চুপ করে থাকে। সত্যিটা বলা মানে রুহির মাকে আরো দুশ্চিন্তায় ফেলা। তাই সে মিথ্যে বলতে বাধ্য হয়। এই শহরের ওই জায়গাটায় সাধারণত মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, তাই অনুমান করেই গিয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, ঠিকঠাক সময়েই পেয়ে গেছি। রুহির মা রুহানের কথা বিশ্বাস করলেও রুহি কোনোভাবেই তা মেনে নিতে পারল না। কারণ সে স্পষ্ট শুনেছিল লোকগুলো কোনো এক ম্যাডাম এর কথা বলছিল, আর সেই জায়গাটা ছিল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। সেখানে আর কোনো মেয়ে ছিল না। তাই রোহান অনুমান করে নিয়েছে এই কথাটা রুহির কাছে মিথ্যে মনে হলো। তবু সে মায়ের সামনে কিছু বলল না। তবে রোহানের প্রতি তার বিরক্তি যেন আরো বেড়ে গেল। কিছু না বেরিয়ে ধপধপ পা ফেলে সে সোজা বাড়ির ভেতরে চলে গেল। রুহান নীরবে চেয়ে রইল তার চলে যাওয়ার পথে। তারপর চোখ সরিয়ে রুহির মাও জুহিকে শান্ত ভঙ্গিতে বিদায় জানিয়ে ধীরে ধীরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতটা মিথিলার জন্য ছিল এক দীর্ঘ দুশ্চিন্তার রাত। তার মন রুহির চিন্তায় অস্থির হয়েছিল। ঘুম আসলেও রুহির ভাবনায় ভেসে গিয়ে তা ভাঙছিল বারবার। যদিও রায়ান তাকে শান্ত করার চেষ্টা করেছিল, তবু মনের অস্থিরতা থামাতে পারেনি মিথিলা। রায়ান অনেক আগেই ঘুম থেকে উঠে নিচে নেমে গিয়েছিল। রাতে না ঘুমানোর ফলে মিথিলা তাড়াতাড়ি উঠতে পারে না। তাই এইমাত্র উঠে ফ্রেশ হয়ে নিয়ে এলো। এরপর নিচে নামতেই দেখে দরজা দিয়ে রুহান ঘরে প্রবেশ করছে। ড্রয়িং রুমে তখন বাকিরাও জড়ো হয়েছিল। আজ রায়ান আর মিথিলার রিসেপশন হওয়ার কথা, কিন্তু রায়ান জানিয়েছে সামনে তার ফাইনাল পরীক্ষা, আর রুহান এখনো বাইরে। তাই সে চায় অনুষ্ঠানটা আরো পরে হোক। বাড়ির সবাই তার সিদ্ধান্তে একমত হয়েছে। রায়ান সকালেই অনন্যাকে জানিয়েছিল রুহির নিখোঁজ হওয়ার খবর। তা শুনেই অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রুহির জন্য তার মনটা কেমন কেঁদে উঠল ভেতরে ভেতরে। আর তার ভাই যে নিজে রুহিকে খুঁজতে গেছে এটা শুনে তার চিন্তা যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। সে বারবার রায়ানকে জিজ্ঞেস করছিল কিছু খবর পাওয়া গেছে কিনা। অনন্যা রোহানকে দরজায় দেখেই যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু ভাইকে সামনে দেখে বুকের ভার কিছুটা হালকা হলো। সে দেরি না করে ছুটে গিয়ে রোহানের সামনে দাঁড়ায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, ভাই ঠিক আছিস তুই? রুহি ঠিক আছে? রায়ান আর মিথিলাও সাথে সাথেই কাছে আসে। মিথিলা কিছুটা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, রুহি কেমন আছে ভাইয়া? রোহান সবাইকে শান্ত করার ভঙ্গিতে মাথা নাড়ে। গলায় প্রশান্তির ছোঁয়া এনে বলে, ও একদম ঠিক আছে, আমিও ঠিক আছি, তোমরা দুশ্চিন্তা করো না। কিন্তু অনন্যা তখনও পুরোপুরি স্বস্তি পায়নি। তার কণ্ঠে স্পষ্ট অস্থিরতা। কিন্তু রুহির এমন কি হয়েছিল, আর তুই কিভাবে ওকে খুঁজে পেলি? রোহান জিনিয়ার ব্যাপারটা চেপে গেল ইচ্ছে করেই। সে বিষয়টা উড়িয়ে দিয়ে রুহির মাকে যেমনটা বলেছিল তেমন করেই বলে, ওই এলাকাটায় এরকম কিডন্যাপ আগেও হয়েছে শুনেছিলাম, তাই অনুমান করেই গিয়েছিলাম। সৌভাগ্যবশত
সেখানেই পেয়েছি। মিথিলা এবার আর দেরি না করে উঠে নিজের রুমে গিয়ে রুহিকে ফোন করে। ও পাশ থেকে রুহির গলা শুনেই তার মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। রুহির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার ভয়টা খানিকটা কেটে যায়। রোহান ফ্রেশ হয়ে নাস্তা শেষ করেই চুপচাপ বেরিয়ে গেল। বাইক স্টার্ট দিতে দিতেই সে জনিকে ফোন করে সব খুলে বলে। ফোনের ওপাশে জনি নিঃশব্দ হয়ে যায়। জিনিয়া জিনিয়া এতটা নিচে নামতে পারে? সে যেন বিশ্বাসই করতে পারছিল না। রোহান সংক্ষিপ্ত গলায় বলে, তুই ওদের বাসায় চলে যা, আমি পুলিশের সঙ্গে আসছি। এরপর রোহান সরাসরি পুলিশ নিয়ে জিনিয়াদের বাসায় চলে আসে। তখন সকাল 9:30। জিনিয়া তখনও গভীর ঘুমে। বাড়ির ভেতর হঠাৎ পুলিশের উপস্থিতিতে সবাই যেন থমকে যায়। জিনিয়ার বড় আপু তার শ্বশুর বাড়ি থেকে এসেছে কয়েকদিনের জন্য। সে দরজায় এসে অবাক হয়ে দাঁড়ায়। রোহানকে দেখে রীতিমতো চমকে উঠে বলে, এ কি রুহান, পুলিশ কেন আনলে? জিনিয়ার বাবা ভেতর থেকে এসে একই প্রশ্ন করে। কি হয়েছে রোহান, পুলিশ কেন? রোহান কড়া গলায় একদম দ্বিধাহীন স্বরে বলে, সব প্রশ্নের উত্তর জিনিয়াই দেবে, ওকে ডেকে আনুন এখনই। আশেপাশের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে ওঠে। ঠিক তখনই জনি এসে পৌঁছায়। মুখে স্পষ্ট হতবাক ভাব। রোহানের কাছ থেকে সব শোনার পরেও তার যেন বিশ্বাস হচ্ছিল না। জিনিয়ার বড় আপু রীতিমতো আতকে উঠে সোজা উপরে ছুটে যায়। জিনিয়ার ঘরে ঢুকেই দেখে জিনিয়া এখনো গায়ে লিয়ে ঘুমিয়ে আছে। তিনি রাগী গলায় বলেন, এই জিনিয়া, ওঠ, নিচে চল। জিনিয়া মুখ কুচকে চোখ আত খোলা করে বিরক্ত স্বরে বলে, উফ, এত সকালে ডাকছিস কেন আপু? ঘুম পাচ্ছে। নিচে চল, রুহান এসেছে পুলিশ নিয়ে। শুনেই ধপ করে উঠে বসে জিনিয়া। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠটা কেঁপে ওঠে। পুলিশ? হ্যাঁ, বলছে তোকে ডেকে আনতে। তুই নাকি সব প্রশ্নের উত্তর দিবি। জিনিয়ার গলায় শুকিয়ে যায়, হাতে কাঁপুনি ধরেছে। তাড়াহুড়ো করে বিছানার পাশে রাখা জগ থেকে পানি ঢেলে এক গ্লাস খেয়ে নেয় সে। মনে হচ্ছে যেন দম আটকে যাচ্ছে। না না না, এটা হওয়া উচিত না। রোহান পুলিশ নিয়ে আসতে পারে না। জিনিয়া ভয়ে ঘামতে শুরু করে। তার বাবা যদি সব জানতে পারে তাহলে কি হবে? তার বাবা কঠোর মানুষ, অন্যায় কোনোভাবেই মেনে নেন না। আমার মেয়েদের ভালোবাসাও করেন অগাধ। কিন্তু নিজের ভুলের দায়ে যদি তিনি মুখ ফিরিয়ে নেন, ঠিক তখনই তার আপু আবার জিজ্ঞেস করলেন, কি রে, এখনো বসে আছিস কেন? তুই কি করেছিস জিনিয়া? সত্যি করে বলতো। জিনিয়ার চোখ ভিজে উঠে। সে ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করে ফেলেছি আপু। এখন রোহান আমাকে পুলিশের হাতে তুলে দিবে। আমি আমি জেলে যেতে পারবো না আপু। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, শরীর জুড়ে ভয়। জিনিয়ার আপু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। তুই কি বলছিস জিনিয়া? তুই এমন কি করলি যে রোহান তোকে জেলে দিতে চায়? জিনিয়া আর কিছু বলল না, শুধু বিছানায় বসে ফুপিয়ে কেঁদে উঠল। এদিকে নিচে থেকে একজন মহিলা পুলিশ এসে সোজা বিছানার দিকে এগিয়ে যায় এবং জিনিয়াকে টেনে বিছানা থেকে নামাতে নামাতে বলেন, চলুন, যেতে হবে আমাদের সঙ্গে। জিনিয়া রেগে কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দিন আমায়, খুব খারাপ হবে কিন্তু। তার কথায় মহিলা পুলিশটির কোনো প্রতিক্রিয়া নেই। সে একদম শক্ত হাতে জিনিয়াকে টেনে টেনে নিচে নামাতে থাকে। জিনিয়া যেন আরো ছোট হয়ে যায়। তার মুখে আর কোনো কথাও বের হয় না, শুধু চোখে কান্নার স্রোত বয়ে যায়। রোহান নিচে দাঁড়িয়ে জিনিয়াকে নামানোর দৃশ্যটি দেখছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু জিনিয়ার দিকে তাকিয়ে রইল। জিনিয়া শেষ পর্যন্ত রোহানকে দেখে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, রোহান, ওদেরকে বল আমাকে ছেড়ে দিতে। তুই কেন এসব পুলিশ ডেকে এনেছিস? আমি তো সব কথাই শুনেছি। রোহান জিনিয়ার কথার কোনো উত্তর দেয় না। তার চোখে জিনিয়ার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। জিনিয়ার বাবা জিনিয়ার সামনে এসে দৃঢ় গলায় বলে, তুমি কি করেছো বলো, রোহান কেন পুলিশ আনলো? জিনিয়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। পাপা, আমি কিছু করিনি। তার বাবার কণ্ঠ এবার বজ্রের মতো গর্জে ওঠে। চুপ, একদম মিথ্যা বলবে না, সত্যি বলো কি করেছে। জিনিয়া আবারও কেঁদে ওঠে, কথার মাঝেই হোঁচট খায়। আমি কিছু ঠিক সেই মুহূর্তে রোহান এগিয়ে এসে ঠান্ডা অথচ কঠিন গলায় বলে, তুই কি করেছিস না করেছিস সেসব না হয় পুলিশ স্টেশনে গিয়ে বলিস। এরপর সরাসরি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে সংক্ষেপে আদেশ দেয়, অফিসার, ওকে নিয়ে যান। এই কথার পর মুহূর্তেই জিনিয়া যেন ভেঙে পড়ে। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, না, আমি কোথাও যাব না পাপা।
আমাকে ছেড়ে দিতে বলো, আমি কোথাও যাব না। তার চিৎকারে সারা বাড়ি কেঁপে ওঠে, কিন্তু তার বাবার মুখে একটুও মায়া নেই। চোখে মুখে রাগ আর হতাশার ছাপ স্পষ্ট। তিনি বুঝে যান এবার মেয়েটা মাত্রা ছাড়িয়ে গেছে। বহুদিন ধরে শাসনের অভাবে মাথায় চড়ে বসেছে, আজ তার ফল পাচ্ছেন। তিনি এগিয়ে এসে প্রচন্ড রাগ চাপা কণ্ঠে বলেন, জিনিয়া বলো তুমি কি করেছো? এবার জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারেন না, কেঁদে কেঁদে সব কথা বলে দেয়। রুহিকে নিয়ে তার পরিকল্পনা, লোক ভাড়া করে তাকে গুম করার চেষ্টা, সবকিছু চারপাশে স্তব্ধ হয়ে যায়, যেন সময় থেমে গেছে। সব শুনে জিনিয়ার বাবা মুহূর্তেই ফেটে পড়েন। তার চোখে ঘৃণা, রাগ, হতাশা সব একসাথে ফুটে ওঠে। তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ করেছো, একটু লজ্জা হয়নি? তারপর তিনি পুলিশ অফিসারের দিকে ঘুরে গিয়ে দৃঢ়ভাবে বলেন, ওকে নিয়ে যান অফিসার। জিনিয়াকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, সে তখন কাঁদতে কাঁদতে রুহানের দিকে তাকিয়ে আকুতি জানায়, আমি আর কখনো তোদের মাঝে আসবো না রোহান, প্লিজ আমাকে ছেড়ে দিতে বল। রুহান তখন বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে, চোখে ঝলসে ওঠা আগুন। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে সে বলে ওঠে, তুই শুধু রুহিকে কিডন্যাপ করিয়ে ক্ষান্ত হোসনি জিনিয়া, তুই ওকে একটা কানাডিয়ান লোকের হাতে পাচার করে দিতে চেয়েছিস। বুঝতে পারছিস তুই কতটা নিচু কাজ করার প্ল্যান করেছিলি? এরপর সে ধীরে ধীরে জিনিয়ার একদম সামনে এসে দাঁড়ায়। তার চোখের দিকে তাকিয়ে আরো কঠিন স্বরে বলে, তোর ভাড়া করা লোকগুলো রুহির গায়ে হাত তুলেছে, তারা ওকে চর মেরে অজ্ঞান করে দিয়েছে। আর তুই ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দেব? আগেই তোকে সতর্ক করেছিলাম রুহির কাছাকাছি যাবি না, কিন্তু তুই শুনিসনি। এখন রুহিকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। জিনিয়া কাঁদতে কাঁদতে আবারও মিনতি করে, আমি আর কিছুই করব না, বিশ্বাস কর প্লিজ রোহান, আমাকে ছেড়ে দিতে বল। কিন্তু রোহান আর কোনো কথা বলে না। তার চোখে কেবল নির্দয় নীরবতা। মহিলা পুলিশ তখন জিনিয়াকে শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। জিনিয়ার কান্না ছাপিয়ে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। তার আপু কান্না সামলাতে না পেরে ফুপিয়ে ওঠে, আর তার বাবার মুখে ফুটে ওঠে এক নিঃসীম কষ্টের রেখা। কিন্তু তবুও কোনো অনুশোচনার চিহ্ন নেই, কারণ মেয়ে অন্যায় করেছে। রোহান এবার ধীরে ধীরে চোখ ফেরায় জিনিয়ার বাবা এবং আপুর দিকে। তার কণ্ঠ নরম হলেও কঠিন বাস্তবতায় মোড়া। আমি জানি কিছুদিন পর আপনারা জিনিয়ার জামিন করাবেন। আমিও চাই না জিনিয়া সারা জীবন জেলে থাকুক, তবে ওকে অন্তত কিছুদিন নিজের করা অন্যায়ের শাস্তিটা পেতে দিন, যাতে সে বুঝতে পারে ভুল করলে ক্ষমা হয়, কিন্তু শাস্তি এড়ানো যায় না। জিনিয়ার বাবা মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি কোনো প্রতিবাদ করেন না, নীরবে তার সম্মতি জানান। জিনিয়াদের বাড়ি থেকে বেরিয়ে রুহান আর জনি বাইকের দিকে হাঁটতে থাকে। বাইকের কাছে পৌঁছতেই জনি হঠাৎ থেমে গিয়ে রুহানের দিকে ঘুরে দাঁড়ায়। চোখে একরাশ সন্দেহ নিয়ে বলে, তুই আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই রুহান ব্রুকুচকে জিজ্ঞেস করে, কি? জনি গলে নামিয়ে একটু গম্ভীর ভঙ্গিতে বলে, গতকাল রুহিকে নিয়ে কি করেছিলি? রুহান প্রশ্নটা শুনে মুখটা গম্ভীর করে তোলে, ঠান্ডা গলায় বলে, কিছুই না। জনি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, এই না না করে মিথ্যা বলবি না ভাই, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি। রুহান তখন বাইকের দিকে এগোতে এগোতে বলে, কি খেয়াল করছিস? জনি এবার শার্টের কলার টান টান করে ঠিক করতে করতে একটু না কুচিয়ে গলা নামিয়ে বলে, তোর ঘাড়ের নখের আঁচড় দেখেছি একটু আগে। এই কথা শুনেই রোহান থেমে যায় না, বরং স্বাভাবিকভাবে বাইকে বসে পড়ে। বুঝলো আজ সকালে রুহি যখন রেগে গিয়েছিল, তখনই সে আচমকা নখ দিয়ে তার ঘাড়ে আঁচড় দিয়ে ফেলে, এবং এই আঁচড়টাই জনি দেখেছে। কিন্তু রোহানের মুখে কোনো অস্বস্তি নেই, সে বরং একরাশ বিরক্তি নিয়ে বলে, বাড়ি যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? জনি এবার চোখ ছোট করে ফিসফিস করে বলে, আগে বলো রুহির সাথে কি করেছিলে? ওই আঁচড়টা রুহিরই, আমি শিওর। রোহান এবার দাঁতে দাঁত চেপে কড়াভাবে বলে ওঠে, এসব ফালতু কথা বললে থাপড়ায় গাল লাল করে দিব। বলেই বাইক স্টার্ট দিয়ে গর্জে উঠিয়ে চলে যায় সে। এদিকে জনি রোহানের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। রোহান যে কথা ঘুরালো তা স্পষ্ট তার কাছে। জনি তো একদম নিশ্চিত যে রোহান রুহিকে কিছু তো করেছে, না হলে রুহি এভাবে রেগে বেরিয়ে গেছিল কেন? রাত প্রায় 10টা বাজে। নিঃশব্দ ঘরের এক কোণে রুহি পড়ার টেবিলের সামনে বসে আছে। মাথাটা একটু ভার লাগছে, শরীরও ক্লান্ত, তবুও বইয়ের পাতা খুলে সে নিজেকে জোর করে ধরে রেখেছে।
অনেকদিন মন দিয়ে পড়া হয়নি, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পরীক্ষাও এগিয়ে আসছে, আর কোচিংয়েও কাল থেকে যেতে হবে। যদিও সে মিথিলার বিয়ের জন্য 3 দিনের ছুটি নিয়েছিল। পড়তে পড়তেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। রুহি একটু বিরক্ত চোখে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে মিথিলার নাম্বার। মিথিলা সকালেও তো একবার ফোন করেছিল, এখন আবার কেন করছে? কিছু কি হয়েছে? রুহি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ও পাশ থেকে ভেসে আসে মিথিলার পরিচিত চঞ্চল কণ্ঠ। কি করছিস বেবি? মিথিলার কণ্ঠে চঞ্চলতা টের পেয়ে রুহি ব্রুকুচকে মজা করে বলে, বাবা, মুড তো আজ অনেক ভালো দেখছিস। মিথিলা গাল ফুলিয়ে বলে, তো খারাপ থাকতে বলছিস নাকি? কাল রাতে তোর জন্য চিন্তা করতে করতেই ঘুম চলে গিয়েছিল, তাই আজকে একটু চিল মুডে আছি। রুহি এবার অবাক হওয়ার ভান করে ঠোঁট টিপে হেসে বলল, কি কাল রাতে না তোর বাসর ছিল? তাহলে কি বাসর হয়নি? মিথিলা সঙ্গে সঙ্গে বুঝে গেল রুহি তাকে এবার লজ্জায় ফেলবে, কিন্তু সে কিছু বলার আগে রুহি আবার বলে ওঠে, তার মানে আজ বাসর হবে, তাই এত খুশি? মিথিলা এবার সত্যিই লজ্জা পেয়ে যায়। গলায় একটু রাগ এনে বলে, দেখ কি সব বাজে বাজে বলছিস। রুহি এবার অট্ট হাসি দিয়ে বলে, ওলে বাবালে, আমার মিথিলা এখন লজ্জাও পায়। মিথিলা এবার মিথ্যা রাগ দেখিয়ে গলা চড়িয়ে বলে, চুপ কর তো, আমি তোকে একটা দরকারে কল দিয়েছি। রুহি ঠাট্টার স্বরে আবারও বলে, কিন্তু আমার তো বিয়ে হয়নি, তুই কি আমার কাছে জানতে চাস বাসরে কি করতে হয়? মিথিলা এবার ধমকে সুরে বলে, রুহি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রুহি এবার হাসি থামিয়ে গলা একটু নরম করে বলে, আচ্ছা আচ্ছা বল, এবার কি দরকারে ফোন করলি? মিথিলা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটু মিনতির সুরে বলে, কাল আম্মু আর আপুরা এ বাড়িতে আসবে, তুই মিশমি আর ইফা আসবি প্লিজ। রুহির মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে গেল। চোয়াল শক্ত করে ফেলল। কি সে যাবে ওই বাড়ি? রুহানের মুখ মনে পড়তেই চোখে বিষাদ আর অভিমান নেমে এলো। কণ্ঠস্বরে স্পষ্ট দূরত্ব এনে সে বলে, ইফা আর মিশমিকে বল আমি যেতে পারবো না। মিথিলা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন আসবি না? রুহি এক মুহূর্ত চিন্তা করে বলে, আমার কোচিং আছে। মিথিলা তখন যুক্তি দেয়, কোচিং তো সকালে, তোরা তো দুপুরে আসবি। রুহির গলা এবার কঠিন হয়ে ওঠে। দেখ মিথি, এতদিন তোর সব কথা শুনেছি, কিন্তু ওই বাড়িতে আমাকে যেতে বলিস না প্লিজ, আমি পারবো না। মিথিলা একটু দমে গিয়ে মন খারাপ করে বলে, তুই আসলে ভালো লাগতো। রুহি দৃঢ়ভাবে জানিয়ে দেয়, না আমি যাব না, তুই যখন তোদের বাড়িতে আসবি তখন তোকে দেখতে যাব, এখন রাখছি। মিথিলা ছোট করে কষ্ট মেশানো কণ্ঠে বলে চুপ করে যায়, কিন্তু আচমকাই যেন কিছু মনে পড়ে তার। সে প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা কাল রুহান ভাইয়া রুমে নিয়ে তোর সাথে কি করেছিল? তুই ওভাবে রেগে বেরিয়ে গিয়েছিলি কেন? রুহির চোখে মুহূর্তেই ভেসে ওঠে কাল রাতের দৃশ্যটা, রাগ, অপমান আর সেই ছোঁয়া যা সে বারবার ভুলে যেতে চাইছে। সারাদিন মনের মধ্যে এসবই ঘুরছিল, এখন একটু পড়ায় মন বসাতে গিয়ে বলেছিল, কিন্তু মিথিলার প্রশ্নে যেন সেসব দৃশ্য আবারও তীব্র হয়ে ফিরে এলো। সে ঠান্ডা গলায় জবাব দেয়, কিছু না, এখন রাখছি, বাই। কোনো আবেগ প্রকাশ না করেই সে কল কেটে দেয়। ওপাশে থাকা মিথিলা আর কিছু বলার সুযোগই পায় না। ঘরটা আবারও নিঃশব্দ হয়ে যায়, শুধু রুহির বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। রাতের ঘড়িতে তখন প্রায় 10:30। ঘর জুড়ে একরকম নরম আলো, আর জানালার পর্দা দুলছে বাতাসে। মিথিলা চুপচাপ বসেছিল বিছানার ধারে, লাল সোনালি শাড়ির ভাঁজে নিজেকে যেন লুকিয়ে রেখেছে। তার হৃদয়টা দৌড়াচ্ছে এক অজানা অন্যান্য ভাবে। ঠিক তখনই রুমে প্রবেশ করে রায়ান, চোখে প্রশান্ত এক মায়াবী হাসি। মিথিলা এক ঝলক তাকিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে। রায়ান ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়, মৃদু কণ্ঠে ফিসফিস করে বলে, কাল তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম বান্ধবীর শোক ছিল বলে, কিন্তু আজ এক চুলো ছাড়বো না। তার কণ্ঠ শুনে মিথিলার বুক ধুকপুকিয়ে ওঠে। লজ্জা আর ভয় একসাথে যেন তাকে জড়িয়ে ধরে। রায়ান আস্তে করে রুমের লাইট নিভিয়ে দেয়। তখন ঘর জুড়ে শুধু চাঁদের আলো আর টেবিল ল্যাম্পের ক্ষীণ আলো। সে ধীরে ধীরে মিথিলার মুখের কাছে এসে থামে, তার চোখে চোখ রাখে, তারপর খুব আস্তে অত্যন্ত যত্নে মিথিলার গালে হাত রাখে। মিথিলা কেঁপে ওঠে, কিন্তু কিছু বলে না। রায়ান যে তার স্বামী, এই মানুষটাকে সে আপন করে নিয়েছে মনের গভীর থেকে। অজান্তেই সে চোখ বন্ধ করে নেয়, যেন নিজেকে সঁপে দেয় বিশ্বাস আর ভালোবাসার সেই নরম আবরণে। রায়ান তাকে আরেকটু কাছে টানে, আর দুজনের মাঝখানে যেন কোনো দূরত্ব আর থাকে না। আবেগ, সংবেদন
আর নীরব ভাষায় তারা একে অপরকে বুঝে নিতে থাকে। কোনো শব্দের দরকার পড়ে না। মুহূর্তগুলো ধীরে ধীরে আবরণ সরিয়ে মিশে যায় এক গভীর আত্মিক বন্ধনে, যেখানে লজ্জা ভয় সবকিছু হালকা হয়ে ভালোবাসার ছায়ায় ঢেকে যায়। রুহান তার ঘরে একা বসে পড়ছে। সামনে ফাইনাল পরীক্ষা, আর এরপরই গ্র্যাজুয়েশন শেষ হবে। চারপাশে ছড়িয়ে আছে নানা বিষয় নোট। তার প্ল্যান হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করেই সে নতুন করে শুরু করতে চায় তার নানার ফেলে যাওয়া সে বিজনেস, যা একসময় খুব সুনামের সঙ্গে চলতো, কিন্তু নানা ভাইয়ের মৃত্যুর পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আর তার নানার কোনো উত্তরাধিকারী না থাকায় সবকিছু তার মা রুবিনার নামে করে যান। আর রুবিনা তার নামে কিছুই রাখেনি, সব রুহানের নামেই ঠিক করে রেখেছিল। সাদা অনন্যার জন্যও কিছু রেখেছিলেন। ছোটবেলা থেকে রুহানের মধ্যে বিজনেসম্যান হওয়ার মনোভাব কাজ করত, আর এই আগ্রহ জন্ম নিয়েছিল তার প্রিয় নানা এবং তার বাবার প্রভাবেই। অবশ্য এখন সে বাবাকে সহ্য করতে না পারলেও একসময় সে বাবার নেওয়াটা ছিল। রুহানের বয়স তখন মাত্র 6 বছর, যখন তার নানা ভাই মারা যান। বয়স কম হলেও তার চোখে সেই স্মৃতিগুলো রয়ে গেছে। নানার সাথে ঘুরে বেড়ানো, কাঁধে চড়ে তার অফিসে যাওয়া, আর পুরনো কিছু কর্মীদের মায়াভরা ডাক, ছোট বাবু বলা। এখনো সেই পুরনো কর্মীদের মধ্যে কয়েকজনের সঙ্গে রুহানের যোগাযোগ আছে। তারা অনন্যা আর রুহান দুজনকেই খুব স্নেহ করে। রুহান তাদের মধ্যে তার নানার ছায়া দেখতে পায়, তাই সে জানে ইচ্ছা থাকলে পথ তৈরি হবেই। রুহান বুক ভরে নিঃশ্বাস নেয়। সামনের দিনগুলো কঠিন হবে, কিন্তু এই চ্যালেঞ্জ নিতে সে প্রস্তুত। রুহান তার বাবার ব্যবসার প্রতি কোনো আগ্রহ দেখায় না। সে তার বাবাকে এখন নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, তাই সে চায় নানার বিজনেসের মাধ্যমে সে তার ক্যারিয়ার নিজেই গুছাবে। নোটসগুলো একপাশে সরিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে রুহান। চোখ বন্ধ করতেই সমস্ত অন্ধকারে ভেসে ওঠে রুহির মুখ। সে চোখ মেলে তাকায়, কিন্তু জানে এই চোখ খোলার সাথে মনে গেঁথে যাওয়া স্মৃতির কোনো সম্পর্ক নেই। রুহির সেই শেষ কথাটা যেন বারবার ফিরে ফিরে তার কানে বাজছে, আই জাস্ট হেট ইউ। 3টি শব্দ, কিন্তু বুকের ভেতর ঠিক 3টি ছুরির মতোই বিচ্ছে। চিনচিনে এক যন্ত্রণা কুকড়ে দিচ্ছে তার হৃৎপিণ্ড। রুহি তাকে ঘৃণা করে, করবেই তো, তারই বা কম কি দোষ? সে কি চেয়েছিল রুহিকে কষ্ট দিতে? কখনো না, কিন্তু তবুও কষ্টটা দিয়ে ফেলেছে। হয়তো নিজের অজান্তেই তার ঘুম আসছে না মোটেই, বরং মনটা কেমন যেন ভার হয়ে আছে, অস্থির, শূন্য আর অপরাধ বোধে ভরা। রুহি তা স্পষ্ট বলেছিল তাকে সে কোনোদিন ক্ষমা করবে না। তাহলে কি সারা জীবনের জন্য রুহির চোখে সে ঘৃণিতই হয়ে থাকবে? রুহান ধীরে বিছানা থেকে উঠে বসে। এক গ্লাস পানি নিয়ে গলাটা ভেজায়, কিন্তু শান্তি মেলে না। একটা গভীর শ্বাস নিয়ে তার দৃষ্টি চলে যায় ঘরের এক কোনায় রাখা গিটারটির দিকে। কলেজে পড়ার সময় এই গিটারটি কিনেছিল সে। তখন মন খারাপ হলে মাঝে মাঝে গান গাইতো, অচেনা এক স্বস্তি পেত। কিন্তু সেই গিটার এখন দীর্ঘদিনের অভিমানে নিশ্চুপ হয়ে আছে। আজ অনেক বছর পর যেন তার ইচ্ছে হলো আবার ছুঁয়ে দেখতে। মনে হচ্ছে এই যন্ত্রণা ছাড়া আর কেউ নেই যার সামনে সে নিজের কষ্টগুলো নিঃশব্দে খুলে বলতে পারে। সে ধীরে ধীরে উঠে গিটারটা হাতে নিল। ধুলো জমে থাকা গিটারটি মনোযোগ দিয়ে পরিষ্কার করলো। এক হাতে গিটার আর অন্য হাতে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনির দিকে গেল। ব্যালকনিতে রাখা সিঙ্গেল সোফায় বসে আকাশের নিঃসীমতা ছুঁয়ে দেখতে লাগলো। একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে শেষ করলো। প্রতিটি ধোঁয়ার ছোঁয়ায় মিশে ছিল তার মনোভাবনা, আর তার কল্পনায় ঘুরপাক খাচ্ছিল রুহির মুখের অভিব্যক্তি, তার করা কথাগুলো। তীব্র যন্ত্রণা ছাড়াও কিছু অপরিবর্তনীয় আবেগ তাকে জর্জরিত করছিল। এক সময় সে গিটারের সুর তোলার চেষ্টা করলো। ধীরে ধীরে সুরটা তার কষ্টের ভাষা হলো। চোখ বন্ধ করে সে গলা মিলিয়ে গাওয়া শুরু করলো। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? একটু আড়াল হয়ে আমায় দেখো। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? একটু আড়াল হয়ে আমায় দেখো। যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি, সে চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? এইটুকু গিয়ে গিটার থেকে সুর তুলে নিয়ে এসে থামলো। চোখ বুঝে নিল। ঘুম না আসলেও রুহির স্মৃতিতে হারিয়ে গেল। সকালে রুহি কোচিং শেষ করে ভার্সিটির দিকে রওনা দেয়। ইফা আর মিশমি বলেছিল আজ ক্যাম্পাসে আসবে। ইফা এসে ক্লাসে ঢুকে গেছে রুহির আগেই, কিন্তু মিশমির দেখা নেই এখনো। গেটের পাশে দাঁড়িয়ে সে ওর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ
সময় অনেক হয়ে গেলেও মিশমি যখন এলো না, তখন সে একাই ভেতরে ঢুকে পড়ে। কিছু দূর এগোতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়া আর রিয়া। দুজনেই রেগে আগুন চোখে তার দিকেই তাকিয়ে আছে। তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা যেন রুহির জন্যই অপেক্ষা করছিল। শ্রেয়া গটগট করে এগিয়ে এসে রুহির একদম সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, রোহানকে এমন কি করেছো তুমি যে সে তোমার জন্য এতটা নিচে নামতে রাজি হয়েছে? রুহি কিছুই বুঝতে না পেরে ভ্রুকুচকে প্রশ্ন করে। মানে? রিয়া এক ধাপ এগিয়ে এসে তার ছেলে সুরে বলে, এখন আবার মানে জিজ্ঞাসা করছো? তোমার জন্য রোহান জিনিয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিভাবে একটা মেয়ে এত অসভ্য হতে পারে? রুহিকে অসভ্য বলা মাত্রই তার মুখের রং বদলে যায়। রাগে চোখ লাল হয়ে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে সে গম্ভীর কণ্ঠে বলে, আপনারা কি বোঝাতে চাইছেন? আমার জন্য জিনিয়া আপুকে পুলিশে দিয়েছে, এই কথা কে বলেছে আপনাদের? শ্রেয়া নাক ফুলিয়ে জবাব দেয়, নাটক বন্ধ করো। এখন আবার আপু বলছো? কি করেছো তুমি রোহানের সাথে যে সে তোমার মতো একটা নিচু মেয়ের জন্য নিজের বন্ধুদের পর্যন্ত ছাড় দিল না? না আছে কোনো ক্লাস আর না আছে রূপ। সুন্দর হলে একটা কথা ছিল। এবার রুহি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৃঢ় কণ্ঠে বলে, মুখ সামলে কথা বলবেন। আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস দেখাবেন না একদম। আর আমার জন্য কে কি করলো সেটা আমার জানার দরকার নেই। যার যা বলার আছে গিয়ে তাকে বলুন, আমাকে নয়। বলি রুহির চোখে কোনো ভয় বা দ্বিধা না রেখেই সোজা হাঁটা দেয়। তার চিবুকুচ্ছ চোখে আগুন। রিয়া আর শ্রেয়া হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা একদম বেয়াদব, ভয় পায় না। এই ব্যাপারটাই যেন সবচেয়ে বেশি গায়ে লাগছে তাদের। রুহি ক্লাসরুমের দিকে যেতে যেতে শ্রেয়া রিয়ার কথাগুলোই ভাবছে। রুহান জিনিয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাও তার জন্য। তার বুকের ভেতরটা ধক করে ওঠে, মনটা এলোমেলো হয়ে যায়। তাহলে কি সত্যি জিনিয়াই তাকে কিডন্যাপ করিয়েছিল? মনেই হয় জিনিয়া ছাড়া আর কেউ তার একটা ক্ষতি করতে পারতো না। সেই দিনের ভয়াবহ স্মৃতি এক ঝটকায় মাথায় ফিরে আসে। রোহিত থমকে দাঁড়াতে চায়, কিন্তু পা যেন নিজের ইচ্ছেতেই সামনে এগিয়ে যায়। কিন্তু রোহান কিভাবে জানলো এসব জিনিয়াই করেছে? কে বললো তাকে? আর কেন সে এসব করছে? এক সময় তো মনে হয়েছিল রুহানি তার সবচেয়ে বড় শত্রু। তাহলে এখন উনি কেন তার সাথে হওয়া অন্যায়ের শাস্তি বারবার জিনিয়াকে দিচ্ছে? সে তো কখনো কিছু বলেনি, অভিযোগ করেনি। তাহলে কেন? এই নীরব প্রতিশোধ কি কোনো দায়বদ্ধতা, নাকি অন্য কিছু? এইসব প্রশ্ন ভীষণভাবে ঘুরপাক খাচ্ছিল রুহির মাথায়। ক্লাসরুমে ঢুকেও সে স্বাভাবিক থাকতে পারল না। ইফার পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে। ইফা কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু রুহির মন যে অন্য জায়গায়। মিশমি আজ ভার্সিটিতে যেতে পারেনি। সকালবেলাতেই হঠাৎ সে জানতে পেরেছে আজ তার বড় আপুর এঙ্গেজমেন্ট। কোনো ধুমধাম আয়োজন নয়, বরং পুরোটা আয়োজন রাখা হয়েছে একেবারেই ঘরোয়া। দুই পরিবারের শুধু ঘনিষ্ঠ আত্মীয়রাই থাকবেন। তাই আনুষ্ঠানিকতার চেয়ে আন্তরিকতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বাসার ভেতর তখন টুকটাক প্রস্তুতির ব্যস্ততা। মিশমি নিজেই রান্নার দায়িত্বে, তাই সকাল থেকে তার এক মুহূর্ত ফুরসত নেই। বাইরে কে আসছে, কে কি করছে, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। এই সময়েই জনিদের পরিবার বাড়িতে এসে পৌঁছে যায়। জনির ভাই, মা, বাবা এবং আরো কিছু আত্মীয় সবাই বেশ খুশি মুখে ঢোকে। মিশমির মা, বাবা ও ফুফি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। জনি ঘরের ভেতর চোখ ঘুরিয়ে মিশমিকে খোঁজে। মিশমির সঙ্গে দেখা হওয়ার জন্যই যেন তার মনটা একটু বেশি আগ্রহী আজ। কিন্তু রান্নাঘরে ব্যস্ততা থেকে এক চুলো না সরার কারণে মিশমিকে ড্রয়িং রুমে দেখা যায় না। ফলে অতিথি আপ্যায়নের দায়িত্ব গিয়ে পড়ে মিশমির ফুপির কাঁধে। তিনি নিজেই ট্রে হাতে করে একে একে খাবার পরিবেশন করেন। জনি অবশ্য তার দৃষ্টি বরাবর দরজার দিকে নিয়ে যায়। কখন মিশমি আসবে সে খোঁজে। নাস্তা শেষে রুমা খন্দকার রান্নাঘরে গিয়ে থমথমে গলায় মিশমিকে বললেন, লামিয়াকে নিচে আন গিয়ে। মিশমি মাথা নেড়ে উপরে চলে গেল। কিছুক্ষণ পর সে লামিয়াকে নিয়ে নিচে নামলো। এতক্ষণে জনি মিশমিকে দেখলো। মেয়েটার পরনে ছিল একেবারে সাধারণ একটা গোলাপি কুর্তি, গলায় পাতলা একটা ওড়না আর চোখে চশমা। কিন্তু জনির কেন যেন এই সাধারণ মেয়েটাকে একদম অন্যরকম লাগছিল। চোখে কোনো বাড়তি শ্বাস নেই, মুখে কৃত্রিমতা নেই, তবু তার চলনে ছিল এক ধরনের স্থির আর সহজ সৌন্দর্য। জনির দৃষ্টি আটকে গেল। এদিকে মিশমি লামিয়াকে ধীরে ধীরে সবার সামনে এনে দাঁড় করায়। তারপর এক ঝলক আর চোখে জনির দিকে তাকায়। তাকাতেই দেখে জনির চোখ স্থির হয়ে আছে ঠিক তার দিকেই। দৃষ্টিটা এমন যেন সে কেবল তাকিয়ে নেই, সে দেখছে। মিশমির বুক কেঁপে ওঠে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় সে। এঙ্গেজমেন্ট পর্বটা শান্তভাবেই সম্পন্ন হয়।
গুটি কয়েক ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে, কোনো বাড়তি আয়োজন ছাড়াই। পুরোটা সময় জনির চোখ যেন মিশমিকে ছাড়া আর কাউকে দেখেনি। প্রতিটি মুহূর্ত সে চুপি চুপি মিশমির প্রতিক্রিয়া খুঁজেছে, চোখে চোখ রাখতে চেয়েছে, কিন্তু মেয়েটা বারবার এড়িয়ে গেছে। জনির এমন মনোযোগী দৃষ্টি চোখ এড়ায়নি জাহানারা বেগমের। জাহানারা বেগম মিশমির ফুফি, তার চোখ এড়িয়ে যায় না কিছুই। মিশমির প্রতি বরাবরই তার আচরণ অন্যরকম। যেখানে লামিয়ার কোনো ভুলেও তিনি কিছু বলেন না, সেখানে মিশমির ছোট্ট ভুলেও তাকে ধমক দেন। তবে শুধু শাসনই করেন না, বরং ভালোবাসেন, সেটা প্রকাশ করেন না, কাজেই দেখিয়ে দেন। যেমন মিশমির জন্য জামা কিনে দেওয়া, মিশমিকে লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়া, আরো অনেক কিছু। তবে সবার সামনে তিনি মিশমিকে ধমকই দেন। এ বাড়িতে ভালোবাসা নামক শব্দটার স্পর্শ পায়নি মিশমি। তবে লামিয়া ছোট বোনের মতোই আগলে রাখে তাকে, সবসময় পাশে থাকে। সেই এবং তার ফুপি একমাত্র আশ্রয়। জনের চোখে মিশমির প্রতি সে অপলক দৃষ্টি দেখে জাহানারা বেগমের ভ্রু কুঁচকে ওঠে। মিশমিকে কড়া কণ্ঠে বলেন, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কঠিন সেই স্বর শুনে মিশমি চমকে ওঠে। এক মুহূর্ত না দাঁড়িয়ে চোখ নামিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে সরে যায়। মিশমি যেমন ফুফির ভালোবাসাকে সম্মান করে, তেমনি ধমকেও ভীষণ ভয় পায়। মেয়েটা এমনিতেও ভয় কাতুরি। এদিকে মিশমি সরে যাওয়ায় জনির মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে গেল। মেয়েটাকে আরেকটু দাঁড়িয়ে থাকতে পারতো না? সে এতটাই ব্যস্ত ছিল নাকি ইচ্ছে করে চলে গেল? বিরক্ত ভঙ্গিতে জনি এবার এক গ্লাস শরবত হাতে নেয়। কয়েক সেকেন্ড খাওয়ার ভান করে তারপর হঠাৎ করেই ইচ্ছা করে নিজের শার্টে কিছুটা শরবত ফেলে দেয়। রুমা খন্দকার তড়িঘড়ি করে বলে ওঠেন, এমা, শার্ট তো পুরো নষ্ট করে ফেললে। জনি হালকা করে বলে, হ্যাঁ, আসলে হাত থেকে পড়ে গেল, আমি একটু ওয়াশরুম থেকে মুছে আসছি। রুমা খন্দকার সাই দেন। জনি সোজা এগিয়ে যায়, তবে ওয়াশরুম নয়। তার লক্ষ্য মিশমির রুম। ড্রয়িং রুম থেকে সে রুম দৃশ্যমান হয়। দরজার সামনে এসে হালকা নক করে জনি। কিছুক্ষণ পর দরজা খুলতেই চোখে চোখ পড়ে মিশমির উপর। মেয়েটা চমকে যায় জনিকে দেখে। জনি বাইরে দাঁড়িয়ে চোখ ছোট করে বলে, ওখান থেকে চলে এলে কেন? মিশমি নিচু কণ্ঠে বলে। জনি একটু নাক সিটকে ভ্রুকুচকে বলে, তাই তুমি চলে এলে, বেদব মেয়ে। মিশমি কেমন অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। এই লোকটাকে সে ভয় পায়, তবুও কেন যেন তার কথার মাঝে এমন কৌতুক মেশানো ধমক অজান্তেই তার চোখের কোণে পানি এনে দেয়। বেয়াদব, সে কি এমন করলো? কিন্তু মুখে কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে চুপচাপ। জনিও আর কিছু বলে না। দরজার ফ্রেমে হেলান দিয়ে বুকের দুই পাশে হাত গুজে অপলক তাকিয়ে থাকে মিশমির দিকে। মেয়েটা কি মিষ্টি! চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটা শান্তশিষ্ট বিড়াল ছানার মতো। নরম ভীতু শান্তশিষ্ট, তাকে ঘিরে যেন এক নিঃশব্দ কোমলতা ছড়িয়ে আছে। জনি অজান্তে একটু মুগ্ধ হয়। তার মনে হয় এমন শান্ত চোখ, এমন ভয়ের গন্ধ, মিশে থাকা নির্ভেজাল মুখ সে আগে কখনো দেখেনি। এই তো সেদিন ভার্সিটিতে তার সাথে অজান্তে ধাক্কা খেয়েছিল বলে সে রেগে মেয়েটাকে বকাঝকা করেছিল। আর এখন মেয়েটার মধ্যে কি এক অপার্থিব কোমলতা দেখতে পারছে সে। হালকা হেসে ফেলে জনি। ঠোঁটের কোণে এক অজানা তৃপ্তি মিশ্রিত এক আবেগের রেখা ফুটে ওঠে। এদিকে মিশমির বুক ঢিপ ঢিপ করছে। লোকটা কিছু না বলে এতক্ষণ ধরে তার দিকে চেয়ে আছে। মিশমিও এবার একটু তাকায় জনির দিকে। সে এবার জনিকে একটু পর্যবেক্ষণ করে। জনির গায়ের রং ফর্সা, গালে হালকা খোঁচা খোঁচা চাপদাড়ি, মুখটা গোল গাল। মিশমি কেমন যেন ঘোর লেগে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে রইল জনির দিকে। তখনই জনির চোখের সাথে চোখ পড়ে যায়। লজ্জায় সংকোচে আবার মাথা নিচু করে ফেলে। জনি অনেকক্ষণ মিশমির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়। হঠাৎ বাইরে থেকে কারো ডাক আসে, চল জনি, আমাদের বের হতে হবে। জনি একটু চমকে ওঠে। সময় যে এতটা গড়িয়ে গেছে বুঝতেই পারেনি। সে ধীরে পেছন ঘুরে দাঁড়ায়, হাঁটার ভঙ্গি নেয়, কিন্তু হঠাৎ থেমে যায়। সে আবার ফিরে তাকায় মিশমির দিকে। মেয়েটার গালে কয়েকটা চুল এসে পড়েছে অদ্ভুত ভাবে। ছোট্ট এই দৃশ্যটা তার মনে অজানায় আলোড়ন তোলে। কোনো কিছু না ভেবেই জনি ধীর পায়ে এগিয়ে আসে। চুপচাপ হাত বাড়িয়ে মিশমির গালের উপর পড়া চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। তার স্পর্শে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে মিশমি, তবুও দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। পরম নীরবতায় জনি এবার আরেক পা এগিয়ে আসে, এতটাই কাছাকাছি যে দুজনে নিঃশ্বাসের তাপ মিশে যায়। তার হাত এবার ধীরে মিশমির এক গালে স্পর্শ করে। জনির চোখে ভেসে ওঠে অপার্থিব এক দৃশ্য। এই যেন কোনো ফুলকে ছুঁয়ে দেওয়ার মতো অনুভূতি।
মিশমিশ শিউরে ওঠে, সারা শরীর কেমন কেঁপে ওঠে নিঃশব্দ কম্পনে। এরপর কোনো পূর্বাভাস না দিয়ে, কোনো প্রশ্ন না করে জনি মিশমির অন্য গালে শব্দ করে একটা চুমু খায়। খেয়ে না এক মুহূর্ত, কিন্তু সময় থমকে যায় যেন। তারপর কিছু না বলে এক ঝটকায় ঘুরে দাঁড়ায় জনি। দ্রুত পায়ে চলে যায় সে, আর একবারও পেছন ফিরে তাকায় না। এদিকে মিশমির চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেছে বিস্ময়ে, শরীর কাঁপছে হালকা। তার নিজের হাত উঠিয়ে সেই গাল ছুঁয়ে দেখে, যেখানে জনির ঠোঁটের উষ্ণতা এখনো রয়ে গেছে। তার চোখ বন্ধ হয়ে আসে লজ্জায়, ভয় আর এক অপার্থিব অনুভূতির আবেশে। এমন কিছু সে কখনোই কল্পনাও করেনি। মন যেন থেমে গেছে, আর হৃদয়টা ধুকপুক করে বেজে চলেছে নিজের ছন্দে। রাতটা নীরব, চারপাশ শান্ত। রুহি খাওয়া দাওয়া শেষ করে নিজের ছোট্ট পড়ার টেবিলে বসেছে। বইয়ের পাতায় চোখ মন দিয়ে কিছু একটা পড়ছে। হঠাৎ টেবিলে রাখা ফোনটা বেজে ওঠে। রুহি খানিকটা চমকে ওঠে, ভাবলো নিশ্চয়ই মিথিলা, কিন্তু স্ক্রিনে চোখ যেতেই কপালের ভাঁজ গাঢ় হয়। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সন্দেহ ভরা চোখ নিয়ে ফোনটা হাতে তোলে, ধীরে রিসিভ করে কানে ধরে। হ্যালো। ও পাশ থেকে ভেসে আসে এক গাঢ় পুরুষালী কণ্ঠস্বর। পরিচিত, ভীষণ পরিচিত।